আজকের গল্প মাধবী ভট্টাচার্যের লেখা ভুল। বইয়ের তাকটা পরিষ্কার করতে গিয়ে চোখে পড়ল জিনিসটা। একটা বইয়ের পাতার মাঝখানে সযত্নে রক্ষিত এক ছবি। কৌতূহলবশত হাতে তুলে নিতেই চমকে গেলাম। এ তো মলয়, কিন্তু পাশে এই মেয়েটা কে? উচ্ছল হাসিতে জড়িয়ে ধরে আছে মলয়কে। ছবিটা একটু পুরনো হলেও মলয়কে চিনতে ভুল হচ্ছে না। মিষ্টি প্রশ্রয়ের হাসিতে সেও এক হাতে জড়িয়ে ধরে আছে মেয়েটাকে। ছবিটা এইভাবে লুকিয়ে রাখার মানে তো একটাই দাঁড়ায়। বুকের ভেতরটা চিনচিন করছিল আমার। বড় একটা ফ্ল্যাটে রাশভারী গম্ভীর শ্বশুরমশাই আর মলয়কে নিয়ে আমার 2 মাসের সংসার। শুনেছি মলয়দের আগের বাড়িটা বিক্রি করে 1200 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা কেনা হয়েছে বছরখানেক হলো। সম্ভ্রান্ত এলাকা, তবে লোকজনেরা কেমন যেন। কারোরই প্রতিবেশীদের সম্পর্কে কোনো উৎসাহ নেই, নিজেদের জগতেই ব্যস্ত। মলয় অফিসে বেরিয়ে গেলে সারা দিন আমি একা, কথা বলার মানুষ নেই। শ্বশুরমশাই সারাক্ষণ নিজের ঘরে বই মুখে করে বসে থাকেন। বাপ ছেলে দুজনেই বই পাগল মানুষ। মলয়ের ঘরে বিশাল বইয়ের র‍্যাক আছে একখানা, কিন্তু গুছোনো নয়, কাঁচের গায়ে ধুলো জমেছে। অনেক দিন থেকেই বইয়ের তাকটা পরিষ্কার করব ভাবছিলাম, আজ সেই কাজেই লেগেছিলাম। তাক থেকে বইগুলো নামাতে গিয়েই অঘটনটা ঘটেছে। একটা বইয়ের ভেতর থেকে বেরিয়ে এসেছে ছবিটা। ঘরময় ছড়ানো বইয়ের মাঝখানে থেবড়ে বসে পড়েছি, হাতে ধরা ছবিটা। মাথায় আগুন জ্বলছে, কান দিয়ে গরম হলকা বেরোচ্ছে, চোখের কোণে জমে আছে জল, টোকা দিলেই ঝরে পড়বে টুপ করে। বৌদি আসবো? শিখাদির গলা। বলেছিলাম কাজ সারা হলে এ ঘরে একবার আসতে, বইয়ের তাকটা দুজনে মিলে গোছাবো। আমি শিখাদির দিকে তাকালাম না, তাকালেই চোখের জলটা ধরা পড়ে যাবে। গলার কাছে জমে ওঠা বাষ্প জোর করে গিলে নিয়ে বললাম, দরকার নেই শিখাদি, আমি একাই করে নেব। তাহলে আমি বেরিয়ে পড়ি? শিখাদি খুশি হয়। হ্যাঁ। আমার চারপাশটা ফাঁকা হয়ে গেছে, বুকের ভেতরটা ধুধু করছে খোলা মাঠের মতো। অবসন্ন শরীরে বিছানায় শুয়ে পড়লাম। ঘরময় ছড়িয়ে পড়ে থাকলো বই। কিচ্ছু ভালো লাগছে না আর। সারা দিন গুম হয়ে থাকি। দুপুরে শ্বশুরমশাইকে খেতে দিয়ে নিজে ভাত নাড়াচাড়া করে উঠে পড়েছি। খাবার গলা দিয়ে নামবে না জেনেও ভাত নিয়ে বসেছিলাম, নইলে শ্বশুরমশাইয়ের 1000টা প্রশ্নের জবাব দিতে হতো। এ কি, ঘরটার কি অবস্থা করে রেখেছ? মলয় ফিরেছে অফিস থেকে। আমি চুপ করে শুয়ে থাকি। কি হলো, উত্তর দিচ্ছ না যে? কেন বিয়ে করলে আমায়? উঠে বসেছি আমি। মানে? মলয় অবাক হয় নাকি ভান করে বোঝা যায় না। ওর আপাত নিষ্পাপ চেহারার পেছনে এক প্রতারক লুকিয়ে রয়েছে, সেটা জেনে গেছি। এটা কি? ছবিটা বাড়িয়ে ধরি। মলয়ের মুখ থেকে সব রং উড়ে যায়। বিবর্ণ মুখে কিছুক্ষণ ছবিটার দিকে তাকিয়ে থাকে, তারপরেই ছোঁ মেরে কেড়ে নেয় ছবিটা আমার হাত থেকে। এই ছবিটা কেন ধরেছ? রুক্ষ গলায় বলে। একটু আগের অবাক ভাবটা সরে গিয়ে রুক্ষতা জায়গা নিয়েছে সেখানে। আমার বুক হু হু করে। মলয় আরো রুক্ষ হয়। আমাকে না জিজ্ঞেস করে বইয়ের তাকে কেন হাত দিয়েছ? বইয়ের তাকটা গোছাতে গিয়ে অন্যায় করেছি? ভেঙে পড়ি আমি। চোখ দিয়ে গড়িয়ে পড়ে তপ্ত অশ্রুধারা।
মলয় এমন নিষ্ঠুর ব্যবহার কেন করছে? হ্যাঁ, অন্যায় করেছ, আর কখনো আমাকে না বলে কোনো জিনিসে হাত দেবে না। রুক্ষ ভঙ্গিতে কথাগুলো বলে বাথরুমে ঢুকে যায় মলয়। আমার চোখের জল একটু নরম করতে পারে না ওকে। এই 2 মাসে যে সংসার আমার একান্তই আমার বলে ভ্রম হয়েছিল, এখন বুঝতে পারছি সেই ভাবনা কতটা অসার। মলয়, যাকে আমি নিজের, একেবারে নিজের বলে মনে করেছিলাম, সে তো আমার কেউ নয়, কোনো দিনই ছিল না। বিয়ের পর বহুবার মলয়ের মুখে শুনেছি অ্যারেঞ্জ ম্যারেজে একেবারে বিশ্বাস নেই ওর। বাবার ভয়ে বিয়েতে মত দিতে হয়েছে। ওর বাবা গোঁড়া ব্রাহ্মণ, জাতপাতে বিশ্বাস সাংঘাতিক। বেছে বেছে ব্রাহ্মণ ঘরের মেয়েকেই ছেলের বউ করে এনেছেন। আমিও দেখেছি বাড়িতে অন্য কাজের লোক থাকলেও রান্নার লোক নেই, আমি করি রান্না। আমার শ্বশুর মশাই অজাত কুজাত কারো হাতে রান্না খাবেন না। এতদিনে ব্যাপারটা স্পষ্ট আমার কাছে। বাবার ভয়েই নিজের ভালোবাসা লুকিয়ে আমায় বিয়ে করতে বাধ্য হয়েছে মলয়। যদিও কথায় কথায় বলে আমায় পেয়ে বাবার ওপর আর কোনো ক্ষোভ নেই ওর। প্রেম করলেও সে নাকি আমার মতো মেয়েই খুঁজত। সব মিথ্যে, সব চালাকি। বোকা আমার চোখে কালো চশমা পরিয়ে অবাধে মেয়েটির সাথে সম্পর্ক রাখার ছল। হ্যাঁ, মলয় আজও মেয়েটির সঙ্গে সম্পর্ক অটুট রেখেছে, আর সন্দেহ নেই। বিয়ের পর থেকেই দেখেছি প্রায়ই অফিস থেকে দেরি করে ফেরে। জিজ্ঞেস করলে উল্টোপাল্টা অজুহাত দেয়। মাঝে মাঝে ছুটির দিনগুলোতেও বেরিয়ে পড়ে। সারা দিন পর বাড়ি ফেরে। কোথায় গেছিল জিজ্ঞেস করলে ভাষা ভাষা উত্তর দেয়, যেগুলো বিশ্বাস হতে চায় না। সন্দেহ হলেও মনকে বুঝিয়েছি মলয় তো আমার সাথে স্বাভাবিক ব্যবহারই করে, কখনো বেচাল কিছু তো চোখে পড়েনি। সন্দেহগুলো দূরে সরিয়ে মিথ্যের স্বর্গ গড়তে চাওয়ার ফল আজ টের পাচ্ছি হাড়ে হাড়ে। মন স্থির করে ফেললাম, মলয়ের সঙ্গে আর থাকবো না, চলে যাব বাবা মায়ের কাছে। এরপর যা হয় হোক। রাতে আমাকে কাছে টানে মলয়, আদর করে বলে, কষ্ট পেয়েছ আমার কথায়? মাপ চাইছি, প্লিজ কষ্ট পেও না। আবার অভিনয়, আমাকে শিখণ্ডি খাড়া করে যাতে মেয়েটার সাথে সম্পর্ক চালিয়ে যেতে পারে তার জন্য কত নিচে নামবে। এক ঝটকায় ওর হাত সরিয়ে দিয়ে ঠান্ডা গলায় বলি, মেয়েটা কে? এ প্রসঙ্গ থাক সুমনা, প্লিজ। কেন থাকবে কেন? কি ভেবেছিলে সারা জীবন আমার চোখে ঠুলি পরিয়ে রাখবে? বাবার চোখের আড়ালে দিব্যি লীলা খেলা চালিয়ে যাবে, কেউ ধরতে পারবে না? তোমার মুখের ভাষা এত নোংরা। মলয়ের দু চোখে ঘৃণা। আমার তো শুধু মুখের ভাষাই নোংরা, তুমি যে পা থেকে মাথা পর্যন্ত নোংরা একটা মানুষ সেটা বোঝো? ক্ষেপে যাই আমি। যা খুশি ভাবতে পারো, আমি ঘুমোচ্ছি এখন। মলয় আমাকে ছেড়ে দিয়ে পাশ ফিরে শোয়। ওর নির্লিপ্ত ব্যবহারে আমার রাগ আরো বেড়ে যায়। উঠে বসে দুহাতে ঠেলতে থাকি ওকে। তোমাকে কিছুতেই ঘুমোতে দেব না, আমার প্রশ্নের উত্তর না দিয়ে ঘুমোতে পারবে না। কেন এমন করছো? বিরক্ত মুখে উঠে বসেছে মলয়। বলো কে এই মেয়েটা? বলবো না, মলয় জেদি গলায় বলে। তুমি কেন আমার সর্বনাশ করলে? আমি যে বড্ড ভালোবেসে ফেলেছি তোমাকে। হু হু করে কাঁদি আমি। ছি, কাঁদছো কেন? মলয় আমাকে জড়িয়ে ধরতে চেষ্টা করে। সরে যাও তুমি, আমি কালই এ বাড়ি ছেড়ে চলে যাব। আমার কি হবে তবে?
কেন ন্যাকামি করছো? ওই মেয়েটা তো আছে। ও আমার বোন, আমার ছোট বোন, হাল ছাড়া গলায় বলে ফেলে মলয়। আমি স্তব্ধ হয়ে যাই, হতবাক হয়ে তাকাই ওর দিকে। এই বাড়িতে ওর নাম উচ্চারণ করাও নিষেধ। আমি বিশ্বাস করি না। বিশ্বাস না করলে কি করব আমি? ও মৃন্ময়ী, আমার ছোট বোন। মলয়ের চোখ করুণ হয়ে আসে। বিপদে পড়লেই সবাই বোন হয়ে যায়। আমি চেঁচাই, চুপ করো, বাবা শুনতে পেলে আর রক্ষে নেই। এই জন্যই তোমায় কিছু বলতে চাইনি। মলয়ের দিকে অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে থাকি। বেল বাজাতে দরজা খুলে সামনে এসে দাঁড়িয়েছে মেয়েটা, যাকে নিয়ে কাল রাত পর্যন্ত তুমুল ভুল বোঝাবুঝি চলছিল আমাদের মধ্যে। আজ মলয় আমাকেও সঙ্গে করে নিয়ে এসেছে বোনের বাড়িতে। হাসি খুশি মিষ্টি মেয়েটা আমাকে নিয়ে কি করবে বুঝে উঠতে পারছে না। এই মেয়েটাকে শ্বশুরমশাই এতদিন ধরে দূরে ঠেলে রেখেছেন, শুধু কায়স্থ ছেলেকে বিয়ে করেছে বলে। আমার এত মিষ্টি একটা ননদ রয়েছে, এতদিন লুকিয়ে রেখেছিলে কেন? মলয়ের দিকে তাকাই। ভেবেছিলাম কিছুদিন গেলে আস্তে আস্তে সব কিছু খুলে বলবো তোমায়, কিন্তু তুমি তো তার আগেই সব ধরে ফেললে। মলয় হাসে। বছর 5 আগে মিনু পালিয়ে বিয়ে করার পর আমার গোঁড়া শ্বশুরমশাই মেয়ের সাথে সব সম্পর্ক ত্যাগ করেছেন। ওর সমস্ত স্মৃতি মুছে ফেলেছেন বাড়ি থেকে। ওই একটা ছবি কোনো মতে লুকিয়ে রেখেছিল মলয়। চলে আসার সময় মিনু ছলছল চোখে বলল, আবার এসো বৌদি। নিশ্চয়ই আসবো। ওর গাল টিপে দিলাম আমি। কাউকে জানতে দিই না মনের মধ্যে কি প্রতিজ্ঞা লালন করছি এই মুহূর্তে। পরদিনই শ্বশুরমশাইয়ের মুখোমুখি হলাম। এত বড় অন্যায় উনি কিসের ভিত্তিতে করেছেন সেটা জানতেই হবে। তোমার সঙ্গে এ বিষয়ে কোনো কথা বলতে চাই না। শ্বশুরমশাই হাতের বইতে চোখ রাখলেন। শুধু বলুন, মিনুকে কেন দূরে সরিয়ে রেখেছেন? পালিয়ে বিয়ে করেছে বলে, নাকি কায়স্থ ছেলেকে বিয়ে করেছে বলে? আমি নাছোড় বান্দা। ধরে নাও দুটোই। ও আমার বিশ্বাস ভঙ্গ করেছে, তাই ওর সব স্মৃতি মুছে দিয়েছি যত্ন করে। তোমার এত কথা জানার দরকার নেই, যাও এখন। আদেশের গলায় বললেন তিনি। আপনি মিনুকে দূরে সরিয়ে দিলেও মলয় যে বরাবর বোনের সঙ্গে যোগাযোগ রেখেছে সেটা জানেন? জানি, আমাকে চমকে দিয়ে বললেন উনি। সব জেনেও ভাই বোনের এত ভালোবাসার মাঝে দেওয়াল তৈরি করেছেন? আপনি মিনুকে ফিরিয়ে আনুন। তুমি যাও এখন। আপনি এত যে বই পড়ছেন সবই বৃথা। বইতে বুঝি জাতপাতের কথা লেখা থাকে? যাও তুমি। তার মুখ লাল হয়ে আসে। আপনি বুঝতে পারছেন না, আমার দিদির সাথেও এভাবে সব সম্পর্ক ত্যাগ করেছিলেন বাবা। একদিন খবর এলো দিদি আর নেই। বড় অভিমানে চলে গিয়েছিল দিদি। একটা অ্যাক্সিডেন্টে কেড়ে নিয়েছিল দিদিকে আর ওর বরকেও। আমার মুখ করুণ হয়ে আসে। তোমার দিদি? শ্বশুরমশাই বিহ্বল চোখে তাকান। হ্যাঁ, নাম না নিলেও যাকে ভুলতে পারেননি বাবা, কখনো মাপ করতে পারেননি নিজেকে। আমরা জানি, ভগবান না করুন, মিনুর সাথে যদি এমন হয়, মাপ করতে পারবেন তো নিজেকে? চুপ করো। শ্বশুরমশাইয়ের চিৎকারটা আর্তনাদের মতো শোনালো। জীবনটা কটা দিনের বলুন তো? কত অল্প সময় নিয়ে আসি আমরা সবাই। এই ছোট্ট জীবনে যতটা সম্ভব প্রিয়জনদের জড়িয়েই তো বাঁচতে চায় মানুষ। কে কখন হুট করে চলে যায়, জাতপাতের মতো তুচ্ছ কারণে কাছের জনের সাথে দূরত্ব তৈরি করা
কতটা বোকামি একবার ভেবে দেখুন। আমার দিদিটার কথা একটু ভাবুন। মিনুকে ফিরিয়ে আনুন। কিছুক্ষণ চুপ করে থেকে মাথা তুললেন তিনি। মিনু যদি এ বাড়িতে আসেও আমার সাথে যেন দেখা না করে, বলে দিও। আমি প্রায় লাফাতে লাফাতে চলে আসি। রাতে বিজয় গর্বে মলয়কে বলি, এইটুকু যখন এগিয়েছেন বাবা, বাকিটুকুও হয়ে যাবে, নিশ্চিন্ত থাকো। সত্যি তুমি অসাধ্য সাধন করলে, উজ্জ্বল হাসিতে বলে মলয়। তারপরেই ভুরু কুঁচকে বলে, তোমার এক দিদি ছিল, কই বলনি তো আগে? সব কিছু কি বলতেই হবে? দরকার মতো ঝুলি থেকে বের করতে হয় তো। রহস্যের হাসি আমার ঠোঁটে। সর্বনাশ, ধরা পড়লে কিন্তু। মলয়ের চোখে ত্রাস। কি হবে ধরা পড়লে? ছাড়ো তো, মিনু তো ফিরছে, এটাই তো চাইছিলাম। হেসে ফেলি আমি। মলয়ও হাসে। ওর দু চোখে আর ত্রাস নেই। তার জায়গায় নরম ভালোবাসা ছড়িয়ে পড়েছে আমার জন্য। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।